আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৭৪। লেখনীতে সালমা চৌধুরী। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাইরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে, সদ্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানভীর, মিম সহ নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো। গত রাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের রেস্টটাই ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, তার উপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখ পড়ে টেবিলের ওপর একটা চিরকুটে। চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নর মতোই সত্যি হয়ে ফিরবো কোনো এক অবসন্ন অপরাহ্নে। অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। ওয়ার্ড্রপ থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দু হাতে শার্টটা জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গত রাতে আবিরের এত করে বোঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। ২টার দিকে তানভীর বাসায় আসছে। কাকে একে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মাত্র উঠছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে, খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচে থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘকে দেখতে আসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না। কখনো বেশি, কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনও বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নারূপে প্রতিনিয়ত বুক খুঁড়ে বেরিয়ে আসছে। বেলকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দু চোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি যে ঝড় মেঘের মনের ওপর দিয়ে চলছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকালের দিকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউ কল রিসিভ করছে না। এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আকপাস না ভেবেই কল দিল আলী আহমেদ খানের নাম্বারে। আলী আহমেদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কখন পৌঁছালে? সব কিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ, কিন্তু বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন? কার কি হয়েছে?
আলী আহমেদ খান উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘমামুনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনো হাসপাতালেই। অভিসংখ্যায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমে কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে, তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের তামাটে চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা 2 ভাই বোন কি শুরু করছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় তোর নেই? এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলছে? আবির ক্রোধে ফুঁসে উঠল, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না। তানভীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাকা দুশ্চিন্তার বিষয়? খুব ভালো বলছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ, তুমি মাথাটা ঠান্ডা করো। বনুর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করাই এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু হবে না। তবে, আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা 2 ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচ্চুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপচিত, আর আমার অভিস্পিতাগুলো বড্ড ঠুঙ্কো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফিজ। একা একা সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনও অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছেকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলায় আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছে থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে। কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে থেকেই মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এ অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের ওপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগি। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে। বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে?
ও কি ঠিক মতো পৌঁছেছে? তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছো? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবি। আব্বুর চিন্তা ভাবনার সাথে তানভীরের চিন্তা ভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু রেখেই নিঃশব্দে হাসল। এক সায়াহ্নে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এক সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসহন করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনো দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘুরে দুনিয়াবি কোনো হদিস ছিল না মেঘের। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্য উদয় আর না সূর্যাস্ত। আবির বাড়ি নেই, 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের ওপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালিমা খান রুমে আসছেন। ওনার খানিক বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদি কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমেদ খান টুকিটাকি কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিহা খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানভীর দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, রিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টে বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদে কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখে একেবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। মেঘের দু চোখ ছলছল করছে, চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কাঁদছিস কেন? মেঘ 2 আঙ্গুলে চোখের পাশের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানভীর একটু পরপর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেঘের পাশেই বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদৃষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরেই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতেই ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্র মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না, ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদুস্বরে বলল, সবকিছু গোছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নীরের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও, ঔষধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার দুবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটছে।
মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরেই বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলেছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল, ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়েই মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানভীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্তস্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান ও মালিহা খান দুজনেই ঘুমে। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা, নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? আসো। তানভীরের হাতে নাস্তা দেখে মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ারে থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে শোধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানভীর ভ্রু কুঁচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যাও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আম্মু, বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানভীর মুখের ওপর জবাব দিল, জানি। বলেই তানভীর থম্মত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো নে। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি। মাথা দুলিয়ে মেকিস্বরে পড়ল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল, কিন্তু উনি কথা বলেননি। বন্যা তপ্তস্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছেকৃত নিজের ক্ষতি না করি। হয়তো সেজন্যই রাগ করে কথা বলছেন না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বোঝাবো? মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কি দিছে ওইগুলো খাইছো? নাও এগুলো খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দেই। হালিমা খান প্রখর তপ্ত স্বরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল।
মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল, সন্ধ্যা হয়ে যাচ্ছি। একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধেবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ভ্রু গুটিয়ে চাবি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এমন। এমন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানভীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইকে যাবে? না তো? আমি রিকশায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দিবেন না। তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইব না। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি রিকশায় যেতে চাইলে তাই যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল, তোমার আঙ্কেল নিশ্চয় এও বলেছেন আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নিব। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সব বুঝেন তাহলে বেপরোয়া চলাফেরা করেন কেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিকশায় দুজন পাশাপাশি বসেছে। স্বভাবতই বন্যা এক সাইড হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশায় তানভীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ঢোক গিলছে, নিজেকে যতটা সম্ভব এক পাশে সরিয়ে নিচ্ছে যে কোনোভাবেই তানভীরের সঙ্গে ধাক্কা না খায়। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশায় একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলাও পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বন্যার একদমই ভালো লাগে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে, নিজেদের মধ্যে ফিসফিস করে, এগুলো বন্যার সহ্য হয় না। তাই সবসময় সাদামাটা চলতেই পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকা নিজের হাত বন্যার পেছন দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে রেখেছে। একবার তানভীরের হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্র বন্যা সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও, সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে রাস্ত রাখবেন? তুমিই বলো। বন্যা পূর্বের ন্যায় আবারও বলল, আমি পড়বো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত সরাবে না এটা বুঝতে পেরে বন্যা দু হাতে নিজের ব্যাগটাকে শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডের ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝেই সেই ভাবনায় মগ্ন থাকি। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে।
তানভীর সামনে আসলে নিজের অজান্তেই সেই অবিদিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর আচমকা মৃদুস্বরে ডাকলো, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, ভ্রুযুগল কুঁচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীর প্রশ্ন করলো, তোমার জীবনের একমাত্র অস্বস্তির ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নীরের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে, অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলেছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে, সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তা তানভীরের ঘোরে বন্দী ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়ছে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিক্সা থামান। তানভীর রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থম মেরে রিকশায় বসে আছে। তানভীরের আকস্মিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কল রিসিভও করছে না।